স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনার আগে জাতীয় দৈনিকগুলোর প্রধান খবরগুলোর দিকে যদি দৃষ্টি দিই, দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম ছবি সহ ডাকসুতে এগিয়ে ছাত্র শিবির। যেহেতু পত্রিকা, এরই মধ্যে শিবিরের কিন্তু 3টি পদেই জয়ের ঘোষণা হয়েছে। রাত 3টা পর্যন্ত ফলে প্রথম আলো বলেছিল শিবির সমর্থিত প্যানেলের ভিপি, জিএস, এজিএস পদে প্রার্থীরা এগিয়ে তারা 3জনই জয়ী হয়েছেন। শান্তিপূর্ণ ভোটের পর পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা। নেপালের খবর, বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ। নেপালের পদত্যাগে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নেপালের পার্লামেন্টে আগুন, মন্ত্রীসহ রাজনীতিকদের বাড়িতে ভাঙচুর। সকালের ঘটনা, এখনও শহরে লুটতরাজ চলছে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম ডাকসুতে শিবিরের ইতিহাস। নিঃসন্দেহে ইতিহাস। সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান বিপুল ভোটে এগিয়ে তারা 3জনই জয়ী হয়েছেন। ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। ভোট পড়েছে 78.36%। ফল প্রত্যাখ্যান আবিদের। ফল প্রত্যাখ্যান করেছেন ওমামা ফাতিমাও। নেপালের খবর, জেনজি বিক্ষোভ। পার্লামেন্ট কমপ্লেক্সে আগুন, বিক্ষোভকারীদের। বন্ধ কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার। নিহতের সংখ্যা বেড়ে 22। এই সংখ্যাটি খুব সম্ভবত সকালে 24-এ দাঁড়িয়েছে। হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম ডাকসুতে বিস্ময়কর ফল। শিবিরের ভূমিধস বিজয়। কারচুপির অভিযোগ ছাত্রদল সহ অন্যদের। নেপালের পার্লামেন্টে আগুনের, প্রশাসনিক ভবনে বিক্ষোভকারীদের আগুন, সেই ছবি দিয়ে বাংলাদেশের পথেই নেপাল, বাংলাদেশের পথেই নেপাল। দুর্নীতি বিরুদ্ধে নাগরিকদের কঠোর জবাব। আগুন প্রধানমন্ত্রীর বাসভবন ও সংসদ ভবনে। পালালেন প্রধানমন্ত্রী ওলি সহ মন্ত্রী, এমপি, নেতারা। অবরুদ্ধ বাংলাদেশিরা, জরুরি বার্তা। অসহায়কে আর্থিক সহায়তা, তারেক রহমানের একটি খবর আছে। এছাড়া ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আশপাশের উত্তেজনা, সরকারের হস্তক্ষেপ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ভোট কেন্দ্রের ছবি দিয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন। সকালে উৎসব, বিকালে উত্তেজনা। ভিপিজিএসে শিবির এগিয়ে। জেনজির আন্দোলনে সরকার পতন, বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ। যেমনটা বলছিলাম, পার্লামেন্ট ভবন, সরকারি দপ্তর, মন্ত্রীদের বাসভবনে আগুন। নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। হেলিকপ্টারে সরিয়েছে মন্ত্রীদের। আগুনে পুড়ে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী রাজ্যলক্ষ্মীর মৃত্যু। এছাড়া একটি ঘটনা আছে, কাতারে ইসরায়েলের বিমান হামলা, যেটি বেশ আলোচিত ঘটনা ছিল গতকাল। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম ডাকসুতে নতুন ইতিহাস। ভিপি, জিএস, এজিএস ছাত্র শিবিরের। কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান ছাত্র দলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন জামাত কিংবা অন্য কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব নেই। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বলেছেন, এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। বিএনপি জামাতের সঙ্গে যোগাযোগ, উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান সরকারের। এছাড়া নেপালের যে খবরটি, তীব্র গণ আন্দোলনে নেপালের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ। রামচন্দ্র পৌদল এবং কেপি শর্মার ওলির ছবিও ছাপা হয়েছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম শান্তিপূর্ণ ভোট, গণনায় উত্তাপ। ডাকসু নির্বাচন, শীর্ষ 3 পদে ছাত্র শিবির বড় জয়ের পথে, 3জনে জয়ী হয়েছেন। দিনে উৎসব মুখর ভোট, রাতে যুদ্ধংদেহী পরিস্থিতি। বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন আছে মুশতাক হোসেনের। ডাকসু নির্বাচনের স্বতঃস্ফূর্ততা আগামীর জন্য ইতিবাচক। বিক্ষোভে নেপালে সরকার পতন, পার্লামেন্টে আগুন, ছবিও ছাপিয়েছে দৈনিক সমকাল। এছাড়া ডেইলি স্টারের প্রধান শিরোনাম ছিল শিবির লিডিং ইন টপ 2 ডাকসু পোস্ট, কাউন্টিং গোয়িং অন টিল 2:45 AM report, turnout 78% in polls marked by festive. Gen Z lead protest topple Nepal government, ছবি সহ আরও কিছু পত্রিকা ছিল। আজকে মূলত সবগুলো জাতীয় দৈনিকে অপূর্ব জাহাঙ্গীর আমরা জানিয়ে যে ডাকসুর খবর এবং নেপালের খবর। আলোচনা শুরু করতে চাই ডাকসুর ফলাফল দিয়ে। ডাকসুর এমন ফলাফল আপনি কিভাবে দেখছেন? মানে বলছিলাম যে দিনে ভোটের উৎসব, রাতে কিছুটা উত্তেজনা, এবং এই যে ভোট উৎসব বলি, ডাকসুতে নতুন ইতিহাস বলি, ভোট গণনায় উত্তাপ বলি, আপনার দৃষ্টিতে ডাকসু নির্বাচন এবং ফলাফলটা কতটা প্রত্যাশিত ছিল? ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, এখানে 2টা দৃষ্টি আছে। একটা হচ্ছে আমি যেই সরকারি পদে আছি সেই দৃষ্টিতে হচ্ছে উই হ্যাড টু মেক শিওর যে সিকিউরিটি যাতে সবসময় ঠিক থাকে, আইন শৃঙ্খলা বাহিনী যাতে থাকে এবং যাতে কোনো রকমের ঝামেলা না হয়। অ্যান্ড আই থিঙ্ক সো ফার উই হ্যাভ সাকসিডেড। যথেষ্ট পরিমাণ ভোটার টার্ন আউট হয়েছে। কেউ কোনো রকমের এক্স্যাক্টলি কোনো জায়গায় 80% বলা হচ্ছে এক্স্যাক্টলি। এবং
তাদের সকলের তারা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনও সেই দিক দিয়ে একটা ভালো রোল প্লে করেছে বলে আমি মনে করি, এবং এখনও পর্যন্ত আই থিঙ্ক ইন টার্মস অফ সিকিউরিটি দ্য গভর্নমেন্ট হ্যাজ সাকসিডেড, এবং প্রশাসন একটি ভালো নির্বাচন দিয়েছে। আরেকটি দৃষ্টিভঙ্গি হচ্ছে একজন অডিয়েন্স হিসেবে, অ্যাজ আ ইয়াং পারসন দিস ইজ সামথিং, মানে এটা তো খুবই টান উত্তেজনায় মোটামুটি কালকে সবার সারা রাত গেছে আশা করি। এবং এটা ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ স্পোকেন, মানে গণতন্ত্রে কারো এই ধরনের একটা নজর কারা ফল বা একটা সারপ্রাইজিং এলিমেন্ট থাকাটাই খুব স্বাভাবিক, এবং আই থিঙ্ক আমরা এটা ঢাকা ইউনিভার্সিটি এটা প্রুফ করেছে যে এখানে গণতন্ত্র বিরাজ করে, এখানে এই চর্চাটা আছে। এবং আপনি দেখবেন যে একটা যেটা নর্মসের বাইরে যে প্রচুর পরিমাণ অনাবাসিক ছাত্রছাত্রী কিন্তু এসেছে ভোট দিতে, যেটা আমি যারাই ডাকসু নির্বাচনের আশেপাশে আগে ঘুরেছে ফ্রম দ্য 70s টু সবাই বলেছে যে এটা একটা সারপ্রাইজিং এটা কখনো দেখা যায়নি আগে, কারণ ডাকসু নির্বাচন নর্মালি হলের মানুষজন খুব বেশি থাকে, যারা বাইরে থাকে মূলত হল, এক্স্যাক্টলি, এবং যারা বাইরে থাকে তারা খুব একটা কিন্তু বদার্ডও থাকে না অনেক সময়। আপনি যদি লাস্ট কয়েক ইউনিভার্সিটির ব্যাচের মানুষজনের সাথে কথা বলেন, কিন্তু এবার দেখলাম যে এই জিনিসটা, এবং সংবাদ মাধ্যমগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে জিনিসটা ফুটিয়ে তুলেছে যে সবার এক্সাইটমেন্টটা দেখছেন যে সবাই প্রথমবার ভোট দিবে, এবং এটা একটা এই চর্চাটা যেহেতু হয়েছে, আমি মনে করি যে মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ স্পোকেন, এবং দিস ইজ হোয়াট দে ওয়ান্ট। একেবারে সকাল থেকে বিকেল পর্যন্ত 4টা পর্যন্ত, এবং প্রায় সবগুলো কেন্দ্রে কিন্তু 4টার পরেও ভোট নিতে হয়েছে, যেহেতু উপস্থিতিটা ছিল। মানে এই উপস্থিতিটা কি প্রমাণ করে আসলে না শিক্ষার্থীদের, মানে এই সবাই তো এক্সাইটেড ভোটের জন্য, এবং সবার অনেকের জীবনে এটা হচ্ছে প্রথম ভোট, এবং সেটাও একদমই তার মানে এমন একটি ভোট যেখানে ছাত্রছাত্রীরা নিজেরা ডিরেক্টলি এফেক্টেড যে কে প্রার্থী হচ্ছে না হচ্ছে। সো এখানে সবাই তাদের এক্সাইটমেন্ট দেখিয়েছে, সবাই তাদের ইনভলভমেন্ট দেখিয়েছে, এবং কালকে সারাদিন যদি নিউজ দেখেন অত্যন্ত উৎসবমুখর একটা পরিবেশ কিন্তু ছিল। আমি সবার ফেসবুকে, যদিও শেষ বেলায় এসে কিছুটা উত্তাপ ছিল, কিন্তু সেটাও আমার মনে হয় অনেকেই এইভাবে বলে ভোটের মাঠে আসলে কিছুটা উত্তাপ না থাকলেও তো কেমন জানি, মানে আমি এটাকে বলবো হচ্ছে যে মানে অ্যাজ আ স্পেকটেটর, অ্যাজ অ্যান অডিয়েন্স, বা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে মানে একটা টান উত্তেজনা। এবং কালকে মানে আমরা আলাপ করছিলাম যে আমাদের কারোরই আমরা ঠিকমতো ঘুমাতে পারিনি এই নিউজটার সাথে থাকার জন্য। সো এটাই হয়তো স্বাভাবিক, এবং আমি বরং বলবো যে হচ্ছে আমি প্রচুর যারা ভোট দিয়েছে তাদের অনেককে আমি চিনি, বা আমাদের অনেক ছোট ভাই বোন আছে যারা এখন এই ইউনিভার্সিটিতে পড়ছে, এবং তাদের ফেসবুক স্টোরিজ, ইনস্টাগ্রাম স্টোরিজ কিন্তু বলে দেয় যে হচ্ছে যে কী পরিমাণ উৎসব মুখর ভাবে তারা দিনটা পালন করেছে। সো এটাই হচ্ছে সফলতা। এবং আপনি দেখবেন যে যেই জিতুক এরা সকলেই কিন্তু এই জুলাই অগস্টের অত্যন্ত সম্মুখ সারির, এক্স্যাক্টলি ফ্রন্ট লাইনার্স বলা যায়। তো এখানে আমি তো কোনো মানে এখানে আমি ওই কথাটাই আমার কাছে খুব ভালো লাগে যে এখানে যেই জিতবে তাহলে সবাই জিতছে রীতিমতো। সো এটা আমি এখন দল মত এটা থাকবেই, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা সঠিক এবং একটি ফেয়ার এবং একটি শৃঙ্খলাবদ্ধ নির্বাচন পুল অফ করা গেল কিনা সেটা ম্যাটার্স, এবং আই থিঙ্ক সেটা হয়েছে। মানে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে শিবিরের ভূমিধস বিজয় এবং এই ভালো ফলাফলের কারণ কি আসলে? মানে এটা যদি আপনি আমার ব্যক্তিগত মতামত জানতে চান তাহলে মানে শিবির হয়তো ভালো পলিটিক্স করেছে, মানে সাদিক কায়েম তো ইজ আ মানে ফ্রন্ট লাইনার জুলাই যোদ্ধা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তার যথেষ্ট পরিমাণ কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি আছে। আপনি দেখবেন যে মানে সোশ্যাল মিডিয়াতে দেখলেই কিন্তু সবাই তিনজনই, এবং ভোটের ব্যবধান কিন্তু অলমোস্ট দ্বিগুণ। এক্স্যাক্টলি, এবং আমার মনে হয় যে মানে এবং এটাও বাংলাদেশের ইতিহাসে নজরে আছে কিনা যে মানে ছাত্রীরা যে ছাত্র শিবিরকে মানে এনাদেরকে ভোট দিচ্ছেন। সো এটা কিন্তু অনেক কিছু আপনার অনেক কন্ট্রোভার্সি ঠিক বলা যায় না, বাট অনেক ধরনের আমরা যে ধরনের একটা একভাবে প্যাকেজ করে রাখি সেটার অনেকটুকু কিন্তু ভেঙেছে। আমি একভাবে বলতে চাই যে এটা কিন্তু হয়তো বাংলাদেশের জন্য একটা রিয়ালিটি চেক, তাই না? মানে আমরা তো এত বছর জামাত শিবিরকে দেখেছি কিরকম ভাবে মানে এক ধরনের ট্যাগিং করা, এবং কি রকম জঘন্যভাবে জামাত শিবিরকে স্পেশালি ছাত্র শিবিরকে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে কি পরিমাণ নিপীড়নের মধ্যে দিয়ে তারা গেছে। সো এটা মানে মেবি দে হ্যাভ ডান। আমরা তো বিশ্ববিদ্যালয় জীবন পার করেছি এই ক্যাম্পাসে, যে আপনি যেটা বলছেন আমরা কিন্তু এমন দেখেছি যে শিবিরের নামও মোটামুটি মুখে এভাবেই বলি, মুখে উচ্চারণ করা যেত না, আর প্রকাশ্য রাজনীতি অনেক দূরের কথা। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন এই গণঅভ্যুত্থানের পরে নতুন রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে এই শিবিরের এই জয়
কিভাবে দেখেন আসলে? না, ওই যে বললাম যে তারা হয়তো তাদের পলিটিক্সটা ভালো মতো খেলেছে, ওরা অত্যন্ত সকলেই ভদ্রতার পরিচয় দিয়েছে এখানে, এবং এগেন মানে তাদের রেপুটেশন যথেষ্ট পরিমাণ ভালো ছিল। আমি আশা করি যে তারা যেই টার্ম পর্যন্ত থাকবেন সেই টার্ম পর্যন্ত হয়তো ঢাকা ইউনিভার্সিটিকে মানে তারা যদি একটা নতুন ধরনের উদাহরণ সৃষ্টি করতে পারে তাহলে তো খুবই ভালো কথা। মানে সো আমি মানে বেস্ট অফ লাক টু দেম। তারা নতুন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন একটি নির্বাচন একদম মাইক্রো লেভেলেরও মাইক্রো পরিসরে যদি দেখি, সরকারের মানে দায়িত্ব নেওয়ার পরে প্রথম কোন নির্বাচন, সো মানে খুবই আমি তাদেরকে কংগ্রাচুলেট জানাই যারা জিতেছে, এবং আমি আশা করব যে তারা তাদের সামনের দিনগুলো যাতে তাদের শুভ হয়। ছাত্র দলের আবিদুল ইসলাম রাতে ফেসবুক পোস্টে পরিকল্পিত এই প্রহসন প্রত্যাখ্যান করলাম। উমামা ফাতিমা, তিনিও তো গণ অভ্যুত্থানের একবারে সম্মুখসারী যোদ্ধা, তিনিও ফেসবুক পোস্টে ডাকসু বর্জন করলাম। এই যে বর্জনের যেই বিষয়টা এবং বর্জনের যে সংস্কৃতি আমাদের দেশে, আপনি কিভাবে দেখেন? না, আমি এটাকে পলিটিক্যাল রেটরিক হিসেবে, কারণ আবিদ কিন্তু বলেছিল যে আমি যে কথাটা বললাম যে যেই জিতুক আমরা সবাই জিতে গেছি এবং মিলেমিশে আমরা এগোবো। এরা কিন্তু প্রত্যেকে একজন আরেকজনকে চিনে এবং যথেষ্ট পরিমাণ তারা যেহেতু সব প্রত্যেকেই ফ্রন্টলাইনার্স ছিল। সো আমি মনে করি যে আমি এটাকে পলিটিক্যাল রেটরিক হিসেবেই দেখি, এবং আমি আশা করব যে তারা সকলে মিলেই সকলের পরামর্শ নিয়েই হয়তো সামনে এগিয়ে যাবে। সো এটাকে আমি খুব একটা বেশি হয়তো আমার কাছে ফোকাস করতে চাই না। ঘটনা হচ্ছে যে এই কথা বলার পরও আপনি কিন্তু যদি জিজ্ঞেস করেন যে ঘটনা হচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা হলো কিনা, সেটা কিন্তু আপনি যে কোনো যারা ভোট দিয়েছে তাদেরকে শুরু করে যার সাথে কথা বলেন, যারা সাংবাদিক হোক, যারা কালকে সারাদিন ইয়েতে ছিল, তারা কিন্তু সকলেই নিশ্চয়ই দু তিনটে ঘটনা সেটার সাথে সাথে কিন্তু টেক কেয়ার করা হয়েছে এবং সাথে সাথে এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। সো এছাড়া আমি বলবো যে মানে এইখানে হয়তো ওনারা ওনাদের পলিটিক্স করবেন অবশ্যই, কিন্তু এগেন আমি এটাকে এভাবে দেখি যে যেই জিতুক এখানে আসলে সবাই দিন শেষে সবাই একসাথে মিলেমিশে। জি, একটি বিষয় একটু দৃষ্টি দিতে চাই, আমরাও বলছিলাম, আমরাও আলোচনায় ছিল, সারাদিনই ভোট উৎসব ছিল, শেষ বেলায় এসে যে উত্তাপ যদিও শান্তিপূর্ণ ছিল। এখানে বেশ কয়েকটি খবর আমরা জানি যে 3 উপদেষ্টা বিভিন্ন 2 প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলে এক ধরনের পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। আমরা যখন আলোচনা করছি তখন সম্ভবত এই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শেষ হলো। এরপরে ক্যাম্পাসে কোনো ধরনের উত্তাপ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে প্রশাসনের প্রস্তুতি আছে। দেখেন যে প্রচুর পরিমাণ পুলিশ এবং গতকালও তো আমরা দেখেছি এক্স্যাক্টলি, এবং তারা থাকবেন যতক্ষণ না পর্যন্ত এই পুরো জিনিসটা শেষ না হয়। আমি ব্যক্তিগতভাবে আশা করি যে কোনো রকমের হয়তো ঝামেলা হবে না, হয়তো ডিবেট হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে কেউই চাবে না জিনিসটাকে ওই পর্যায়ে নিয়ে যেতে। নতুন বাংলাদেশে এটা আমরা কেউই বা এটা কাম্যও নয়। সো আমি আশা করছি যে শান্তিপূর্ণ একটি পরিস্থিতি। জি, এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের সমীকরণ টানার চেষ্টা করবে একটু পরে। তবে তার আগে আমরা যখন আলোচনা করছি আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও ডাকসু নির্বাচন, এই নির্বাচনও কি মানে ডাকসুর মতোই ফ্রি ফেয়ার হবে কিনা? অবশ্যই, মানে এটা তো ধরেন একদমই ইউনিভার্সিটির ইন্টারনাল ব্যাপার। আমাদের মানে প্রশাসনের প্রস্তুতি হচ্ছে যে একই পরিমাণ সিকিউরিটি থাকবে এবং যাতে কোনো রকম ঝামেলা না হয় সেদিকে প্রশাসন সব দিকে খেয়াল রাখবে আর কি। এছাড়া তাদের ইন্টারনালি তারা কিভাবে দেখছেন কে জিতবে না জিতবে এটা তো আমরা কালকেই জানতে পারবো। জি, এক ধরনের আমরা বিষয় দেখেছি যে ছাত্র সংসদ, আরও তো নির্বাচন আছে, রাজশাহীতে আছে, চট্টগ্রামে আছে। ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে ক্যাম্পাসে এক ধরনের অস্থিরতার চেষ্টা আমরা দেখেছি। এই জায়গায় কি সরকারের বাড়তি নজরদারি আছে কিনা? না, সরকার প্রচণ্ড পরিমাণ মানে যদি ইন টার্মস অফ সিকিউরিটি সবসময় সরকার নজর রাখছে যে, এবং সরকার চাচ্ছে যে এই মানে এটা তো একদমই মাইক্রো পরিসরের একটি ইলেকশন যদি গ্রেটার চিন্তা করা যায়, কিন্তু কথা হচ্ছে যে তারপরও এটা কিন্তু একদম খুব ছোট হলেও একটি লিটমাস টেস্ট যে সিকিউরিটি ওয়াইজ যে আমরা কীরকমভাবে এই সরকার ট্যাকেল দিতে পারে। সো সরকার অত্যন্ত নজরদারিতে রেখেছে প্রত্যেকটা নির্বাচন সিকিউরিটি ওয়াইজ, এবং যাতে কোনো রকমের নৃশংসতা না হয় ক্যাম্পাসগুলোতে সেদিকে আমরা বদ্ধপরিকর যে এটা থামাতে হবে। জি, আমরা দেখেছি ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব, অপপ্রচার, এই জায়গাগুলো থেকে একটু বাড়তি সতর্কতা আপনাদের রাখতে হচ্ছে কিনা, দেখেন রাখছেন কিনা? ডাকসু নির্বাচনে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে ডাকসু নির্বাচনে যে আগে যে লড়াইটা আমরা মাঠে দেখতাম এই লড়াইটা এবার ফেসবুকে হয়তো কিছুটা হয়েছে। তো আমার কথা হচ্ছে যে এটা কীভাবে অনুধাবন করবেন সেটা প্রত্যেকের ব্যক্তিগত মতামত, কিন্তু এটাও তো মানে সোশ্যাল মিডিয়া ইউজ
ইউজ অফ ডাকসু বা এই ধরনের ইউনিভার্সিটি ইলেকশন, এটাও তো একটা প্রথমবারের মতো একটা প্র্যাকটিস। মানে আমরা তো ডাকসু এতদিন ঠিকঠাক মতো মানে কীভাবে ডাকসুগুলো পার হয়েছে সেটা তো দেখেছি লাস্ট 15 বছর। সো আমি মনে করি যে হচ্ছে এটা মানে এটা একটা লার্নিং, এখান থেকে একটা লার্নিং আছে যে এখানে সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করতে পারে। সো সরকার এখন নেক্সট কালকে যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সো এদিকে আরও বেশি নজর রাখবে। জি, আপনি নিজেও আপনার কথায় বলছিলেন যে এটা কি বাংলাদেশের জন্য এক ধরনের রিয়েলিটি চেক কিনা, এই যে জাতীয় নির্বাচনের সাথে যদি একটু মেলানোর চেষ্টা করি, এই ডাকসু বা এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফলাফল কি জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা? আমার মনে হয় না, নর্মালি খুব একটা ফেলে বলে আমি মনেও করি না। যেটা আমি বারবার বলতে চাচ্ছি, এটা অত্যন্ত মাইক্রো পরিসরের একটি নির্বাচন। রিয়ালিটি চেক আমি বলতে চাচ্ছি কেন, কারণ আমরা এত বছর শিবিরকে নিয়ে যেই ন্যারেটিভটা দেখেছি সেখান থেকে তো শিবির পার করে এসেছে, শিবির তো পপুলার ভোটে জিতছে, এবং সাদিক কায়েম বলেন বা তিনজনের বলেন পপুলারিটি যদি আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় হিউজ পপুলারিটি, মানে দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। সো সেই ক্ষেত্রে রিয়ালিটি চেক যে আমরা মানে শিবিরকে এতদিন ধরে যেভাবে প্যাকেজ করা হয়েছে সেই প্যাকেজটা যে ভেঙে দেওয়া হলো কিছুটা, সেই দিক দিয়ে একটা রিয়ালিটি চেক আমরা পেলাম, এবং এটাই গণতন্ত্র। মানে ইউ মে নট লাইক ইট, বাট দিস ইজ ঢাকা ইউনিভার্সিটি সাজ যে আমরা এই তিনজনকে চাই, তাহলে এই তিনজন আসবে। জি, এই যে গতকাল রাতে যখন এই টান উত্তেজনা, তখন হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে মুদ্রা মেসেজটা ছিল এরকম যে নতুন এই বাংলাদেশে দাঁড়িয়ে অন্তত এই যে মানে ভোটের রায় বা জনরায় মেনে নেওয়ার যে প্রবণতা, এটি যেন অন্তত তৈরি হয়। এই জায়গাটিতে আপনি কি? না, এটা আমি একদমই একমত। মানে আমি হারি জিতি এটার একটা জায়গায় যে এটা শেষ করতে হবে এবং ভদ্রভাবে শেষ করা উচিত, জনরায়কে মেনে নেওয়া, এক্স্যাক্টলি সেটাই আমরা আশা করি। এবং এটা হয়তো আমরা কিছুক্ষণ এই টকশো চলছে, আমরা আরো কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো যে এন্ডিংটা কেমন হচ্ছে আর কি। বাট আমি আশা করি যে সকলের জায়গায় বজায় রাখবে। এবং আমি বারবার আবিদের কথাটা বারবার বলতে চাই, উনি আমার মনে হয় যে উনি খুব একটা ভালো কথা বলেছিলেন যে আমরা যেই জিতি না কেন তার মানে আমরা সবাই জিতেছি। তো আমরা যদি এই স্পিরিটটা ধারণ করতে পারি তাহলে আমি তো কোনো প্রবলেম হওয়ার অবস্থা দেখি না। আপনিও বলছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকটা একই সুরে বলেছেন যে জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মেলানো যাবে না, মডেল হিসেবে কাজ করবে। এই যে জাতীয় নির্বাচন, তার আগে আমরা জানি যে ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো একটা বাড়তি উদ্বেগের জায়গা। সেই জায়গায় আসলে মানে আপনি আশ্বস্ত করতে চান কিনা যে আসলে জাতীয় নির্বাচন নিয়েও এরকম একটি উৎসবমুখর পরিবেশ বজায় রাখা যাবে? মানে এই অন্তর্বর্তীকালীন সরকার তো একদিকে অত্যন্ত কনসেন্ট্রেটেড, সেটা হচ্ছে ইলেকশন এবং এটার সিকিউরিটি, এবং মানুষ যাতে অত্যন্ত আনন্দ সহকারে ভোটটা দিতে পারে। দেখেন, যেই বয়সটা ডাকসু ইউনিভার্সিটিতে ভোট দিল, এটারই একটা রিপ্রেজেন্টেশন কিন্তু এবার জাতীয় নির্বাচনে বড় হারে থাকবে, এবং তাদের মধ্যে কিন্তু ওই উৎসবমুখর স্পিরিটটা আছে যে ভোটটা আমরা দিব এবং যাতে আনন্দ সহকারে দিতে পারি। কালকের ওই স্পিরিটটা যদি জাতীয় নির্বাচনে আমরা ধারণ করতে পারি অ্যাজ আ কান্ট্রি, তাহলে তো আমি কোনো মানে ওয়ারি দেখিই না। এবং সিকিউরিটি ওয়াইজ তো এই সরকার একদম 110% মেক শিওর করবে যে সিকিউরিটি যাতে ঠিকঠাক থাকে, এবং কালকেও তো সেটার একটাই আমরা দেখেছি। নির্বাচন প্রসঙ্গ পরিবর্তন করে এখন যদি একটু পার্শ্ববর্তী দেশের দিকে, নেপালের পরিস্থিতি দিকে, এই যে কয়েকটি পত্রিকা শিরোনামে যে বাংলাদেশের পথে নেপাল, এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, নেপাল একটি সার্বভৌমত্ব দেশ, এবং এটা নেপালের ইন্টারনাল ব্যাপার। নেপালের জনগণ তাদের আওয়াজটা দিয়েছে, এবং আমরা অ্যাজ আ গভর্নমেন্ট আমরা কনসার্ন হচ্ছে যে এখন বাংলাদেশি ওখানে যারা আছে তাদের সেফটি এবং তারা যাতে ফিরে আসতে পারে সেই দিকে আমরা কনসেন্ট্রেটেড আছি। এছাড়া এটা নেপালের ইন্টারনাল একটি ব্যাপার। নেপালের জনগণ যদি যেরকম চাবে এখন নেপাল তাহলে সেরকমভাবে ফুটে উঠবে দেশে আর কি। সো এটা আমি ওটা নিয়ে কমেন্ট করতে চাই না, বরং আমি বলতে চাই যে হচ্ছে বাংলাদেশের জনগণ যারা এখন নেপালে আছেন, স্পেশালি ফুটবল টিমের কথাও কালকে বলা হয়েছে আমাদের প্রেসিং থেকে, সো এবং আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার জায়গা থেকে বলেছেন, সো তারা সেফলি বাংলাদেশে ফিরে আসতে পারলেই উই আর হ্যাপি আর কি। এই যে নেপালেও বাংলাদেশের স্পষ্ট প্রতিধ্বনি শোনা গেল যে জেনজিদের যেই সব অন্যায় অবিচার এবং দমন পীড়নের বিরুদ্ধে যেই প্রতিরোধ, কিভাবে দেখছেন? দেখেন, এই জেনারেশনটা না, মানে এটা শুধু নেপাল না, এটা আপনি যদি অ্যাজ আ হোল ওয়ার্ল্ড দেখেন, এবং পুরা বিশ্বেই কিন্তু এই জেনারেশনটা অত্যন্ত, আমি বলি নো বুলশিট জেনারেশন। কারণ হচ্ছে যে মানে আপনি কোনো কিছু গিলাতে পারবেন না, এবং এরা এত পরিমাণে ইনফরমেশন নিয়ে বড় হয়, তারা একদম ফ্যাক্টসে কারেক্ট থাকে, তাদের ওপিনিয়ন অত্যন্ত সলিড।
এবং আমি মনে করি যে হচ্ছে যে তো তাদেরকে আপনি কোনো রকম হাইকোর্ট দেখাতে পারবেন না। সো এই মানে এই এবং সেটা করতে গেলেই এই অবস্থাটা হবে। সো এটা ওয়ার্ল্ডের জন্য একটা লার্নিং। এবং দেখেন দীর্ঘদিনের ক্ষোভ পুঞ্জীভূত, কিন্তু সূত্রপাত কিন্তু সামাজিক যোগাযোগ না বন্ধ করে দেওয়ার মানে অবশ্যই ঘটনাকে এটা সামাজিক যোগাযোগ মাধ্যম এই জেনারেশনটার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। আপনি হয়তো 2 দিন সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারবো, কিন্তু এই জেনারেশনটা জন্মই হয়েছে সোশ্যাল মিডিয়ার আশেপাশে, এবং সোশ্যাল মিডিয়া তখন যখন পিকে তখন এই জেনারেশনটা আস্তে আস্তে বড় হচ্ছে। সো এই তো আপনি তার একদম বেসিক হিউম্যান রাইটস হাত দিচ্ছেন, সে তো তার দেখাবেই। তো আমার কথা হচ্ছে যে এটা এখন একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা রিসার্চ টপিক হতে পারে যে জেনজি, আমরা বরং মানে আমরা যারা তাদের চেয়ে একটু 1-2 জেনারেশন বড় মিলেনিয়ালস যারা, তাদেরও মনে করি একটু বিনীতভাবে বলা উচিত। কারণ আমরাও তো এককালে বলেছি যে এই জেনারেশন দেখে এরা সারাক্ষণ নিয়ে মানে ক্রিটিসিজম যেটা করে আর কি, যে ওল্ডার জেনারেশন সবসময় ইয়াঙ্গার জেনারেশন। তো এখন মনে হয় সবারই একটু হাম্বল হওয়া উচিত এই জেনারেশনটার প্রতি, যে কারণ এই জেনারেশনটা তো বারবার একটার পর একটা তকমা দেখাচ্ছে। সেটা আমি শুধু নেপাল কেন্দ্রিক না, মানে আপনি গোটা ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ মানে এই জেনারেশনটাকে দেখলে বুঝতে পারবেন যে নতুন স্পেশাল একটা জেনারেশন। 2022-এ শ্রীলঙ্কা, 24-এ বাংলাদেশ, এরপর নেপাল, এক্স্যাক্টলি। এরপরে কি? এটা তো বলার মানে আমি আশা করব যে এরকম ধরেন এইরকম ব্লাড ব্যাথ কেউই চায় না আর কি। তো কিন্তু এটা দেয়ালে যদি পিঠ থেকে যায় তাহলে আর কিছু করার নেই। বাট এটা একটা সাউথ এশিয়ার জন্য এটা একটা খুব ইন্টারেস্টিং একটা টাইম যাচ্ছে, এবং আমি আশা করব হয়তো এরপর কেউ না, কিন্তু অনলি টাইম উইল টেল। জি, অনেকে এভাবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা অনেকে এভাবে দেখতে চান যে আশপাশের সব প্রতিবেশী দেশই ভারতের হাতছাড়া হয়ে গেল। না, ভারতের হাতছাড়া হয়ে গেল সেটার তো অত্যন্ত কারণও আছে। মানে আমরা যদি ভারত নেপাল সম্পর্ক দেখি, বা মানে ভারত শ্রীলঙ্কা, ভারত মালদ্বীপ, বাংলাদেশ, হ্যাঁ, মানে শুরুটা তো হয়েছিল আসলে মালদ্বীপ থেকে টেকনিক্যালি, যে ইলেকশন হলো এবং করার সময়। আমার মনে হচ্ছে যে মানে মানে এখানে দেখা যেটা হয়েছে যে ভারতের ফরেন পলিসি, ভারতের নিজের একটু অনুধাবন করা উচিত যে ভারতের ফরেন পলিসি হোয়াট ওয়েন্ট রং। কারণ অবভিয়াসলি তারা লাস্ট কয়েক বছর যেভাবে চালিয়েছে সেভাবে তো ওয়ার্ক করেনি। কারণ তাহলে মানে মানে ভারত তো তার নেবারহুডে একা হয়ে গেল, তার তো কোনো বন্ধু ওরকমভাবে দেখা যাচ্ছে না। সো এটা এখন ভারতের নিজেদের অনুধাবনের ব্যাপার যে তারা তাদের ফরেন পলিসি কীভাবে ঠিক করবে। জি, মানে এরই মধ্যে দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম পোস্ট আছে যে নেপালে তো একজন ডক্টর ইউনুস নেই, সেই ক্ষেত্রে নেপালের সামনের দিনগুলো কেমন, মানে কে দায়িত্ব নিচ্ছেন, সেখানে সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার এক ধরনের গুঞ্জন আছে। না, এই যে এগেন আমি যেটা বললাম, এটা নেপালের ইন্টারনাল ব্যাপার, নেপালের জনগণ ঠিক করবে। আমরা সাধারণ হিসেবে স্পেকুলেট করতে পারবো, এটাও সত্যি নেপালের প্রফেসর ইউনুস নেই, এবং একটা দেশে প্রফেসর ইউনুসের মতো মানুষ থাকা যে কি পরিমাণ আপনার জরুরি সেটা হয়তো আমরা অ্যাজ আ কান্ট্রি এক্স্যাক্টলি অনুধাবন করেছি। কারণ আমাদের অবস্থাও কিন্তু আমরা এরকম অবস্থায় থাকতাম, উইচ ইজ নট আ গুড প্লেস টু বি ইন। সো আমার কথা হচ্ছে যে এটা আমি নেপালের জনগণের হাতে ছেড়ে দিতে চাই, যে নেপালের জনগণ ঠিক করুক যে নেপালের দায়িত্ব এখন কে নেবে আর কি। জি, আপনি শুরুতে কিছুটা বলেছিলেন যে আমাদের তো এখন মূল কনসার্নের জায়গাটা হচ্ছে নেপালে আমাদের যারা আমাদের বাংলাদেশে যারা আছেন সেই জায়গাটায় সরকারের পদক্ষেপগুলো, সরকার তাদেরকে বলা হয়েছে যে তারা যে হোটেলে আছে ওই হোটেলে নিরাপদ জায়গায় থাকে। ফ্লাইট নিয়ে একটা কথা চলছে, আশা করি নেপালের ফ্লাইট যেহেতু এখন এয়ারপোর্ট বন্ধ হয়ে আছে, আশা করি খোলার সাথে সাথেই আমরা তাদেরকে নিয়ে আসতে পারবো। আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয় দেয়ার কনস্ট্যান্টলি ইন টাচ। সো আমরা প্রধান উপদেষ্টার অফিস থেকেও তো বারবার এটা কমিউনিকেট করার চেষ্টা করছি। আমি হোপফুল যে তারা সেফলি বাংলাদেশে ফিরে আসতে পারবে আর কি। জি, 2024-এর গণ-অভ্যুত্থানের পরে 1 বছরের মাথায় এসে কিন্তু আমরা দেখলাম যে 24-এর গণ-অভ্যুত্থানে অন্তত আমাদের যে স্বপ্ন, যে প্রত্যাশা জায়গাটা কিছুটা হলেও তো হোঁচট খেয়েছে। এভাবে যদি বলতে চাই যে আপনিও বলছিলেন পুরো বিশ্বে এখন কিন্তু জেনজিদের যেই চিন্তাভাবনা, সেই জায়গায় যে তাদের এই প্রত্যাশা মূলত তো দুর্নীতিমুক্ত একটি সুশাসন এবং সাম্যের দেশ বা সমাজ, এই জায়গায় যেন হোঁচট খেতে না হয়, আসলে কি করা উচিত? না, হোঁচট আপনি খাবেন ইন আ সেন্স হচ্ছে আপনার এক্সপেকটেশনস তো অনেক বেশি থাকবে। সো আপনি কখনো ওই এক্সপেকটেশনস মিট করা, স্পেশালি এই ধরনের পরিস্থিতির পর এটা কতটা রিয়েলিস্টিক সেটাও আমরা হয়তো নেক্সট 5 বছর বা 10 বছর পর অনুধাবন করতে পারবো। আসলে এখন এখান থেকে বলাটা না খুব টাফ, কারণ আমরা উই আর লিভিং থ্রু দিস প্রসেস, তাই না? আমাদেরও তো একটা গেল, 1 বছর কিন্তু অত্যন্ত কম একটি সময়।
মানে আমি বলি, আমি একটু মজা করেই বলি যে যখন আমরা বইগুলো আসা দেখবো 21শে বইমেলায়, যে এই সরকারকে বা এই সময়টাকে বিশ্লেষণ করে যখন বইগুলো আসবে, তখন আমরা বুঝতে পারবো যে আসলে যে আমাদের এক্সপেকটেশনসগুলো কী ছিল, কী কী হয়েছে, কী কী হয় নাই। মানে ইটস টু ক্লোজ টু কল, যে এখনই কমেন্ট করা যে প্রত্যাশাগুলো পূরণ হয়েছে কিনা বা হোঁচট খেয়েছে কিনা, সেটা আমরা এখানে থেকে বুঝতে পারবো না। আমার আজকে মনে হতে পারে যে হোঁচট খেয়েছে, কালকে মনে হতে পারে না খুব ভালো ইয়াদ আছে। তো এখন এটা বোঝা লাভ নেই, আমাদেরকে একটু মানে একটু এখান থেকে বের হয়ে দেন, আমাদের দেখতে হবে ব্যবস্থাটা আর কি। কিন্তু এটাও তো ঠিক, 1 বছরের বেশি সময় হয়ে গেল, জুলাই সনদের মতো একেবারে বেসিক জায়গায় আমরা তো এখনো একমত হতে পারলাম না। দেখেন, রাজনৈতিক দলগুলো সকলের একমত হওয়াটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট একটা প্রসেস, কারণ প্রত্যেকের নিজস্ব আইডিওলজি আছে, প্রত্যেকের নিজস্ব ম্যানিফেস্টো আছে। তো আমার কথা হচ্ছে যে এই ডিবেটটা জারি করে এই প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ডে এগ্রি হওয়া, এটা একটা অত্যন্ত মানে ক্রিটিক্যাল বলবো না আমি, বাট অত্যন্ত লেন্দি একটা প্রসেস, এবং এটাই হওয়াটাই খুব স্বাভাবিক। জুলাই অলরেডি ঐক্য কমিশন কিন্তু বলেছে যে জুলাই চার্টার খুব শীঘ্রই চলে আসবে। তো আমার কথা হচ্ছে আমি হোপফুল, একেবারে শেষ দিকে এক্স্যাক্টলি। এবং যদি তাই হয়, মানে আমরা অ্যাট দি এন্ড অফ দ্য ডে গণতান্ত্রিক প্রক্রিয়া একটি জুলাই চার্টার পেলেই তো, হয়তো কিছুটা দেরি হলো, যদি ওই ডিবেটের কারণে দেরি হলো সমস্যা নেই, আমরা কিন্তু আমার কথা হচ্ছে এটা আমরা শেষ পর্যন্ত পেশ করতে পারছি কিনা। কিন্তু বড় রাজনৈতিক যদি 3টি দলের কথা বলি একবারে সামনে, তারা তো নিজ নিজ জায়গায় এক ধরনের অনর বা গো ধরে বসে আছে, সেই জায়গাটা আমার মনে হয় আমরা বাইরে যেটা দেখি যে গো ধরে বসে আছে, সেটা আমি পলিটিক্যাল রেটরিক হিসেবে মেনে নিতে চাই, কারণ আমি ভিতরে আবার প্রত্যেকের কোলাবোরেশনটাও দেখি। দেখেন, আমরা দেশ হিসেবে এইটুক তো জানি যে আমরা আগের জায়গায় ফিরে যেতে চাই না। কামিং ব্যাক টু ডাকসু, এই যে মাইক্রো যে এক্সাম্পলটা, সেখানেও কিন্তু আজকের এই ভোট প্রমাণ পেল যে আমরা পুরান জায়গায় ফিরে যেতে চাই না। যা আপনার সেনেটের মধ্যে কিন্তু হাসিনা বিরোধী স্লোগান দেওয়া গেল, গান হলো, মানে রীতিমতো ওই স্পিরিটটা কিন্তু এখনো দান করছে, এবং এই রেজাল্টটাও কিন্তু আমি বলবো এক ধরনের ওই টু সে যে আমরা পুরান জায়গায় ফিরে যেতে চাই না। সো এটা যদি পলিটিক্যাল পার্টিগুলো একমত, মানে এটা যদি মেনে নিতে পারেন, তাহলে আমার কথা হচ্ছে যে তাহলে জিনিসটা কেটার করাটা খুব ইজি হয়ে যাবে বলে আমি মনে করি। আমি দেখছি সেই কোঅপারেশনটা, আমি দেখছি যে এই ডিবেটের মধ্যে থেকেও প্রত্যেকেই যে এক হতে যাচ্ছে, আলটিমেটলি প্রত্যেকের নিয়ত যে ভালো, সেটা আমি দেখতে পাচ্ছি। জি, এই যে বড় 3টি দলই যখন প্রত্যেকটি দলই অভিযোগ দেয় এই সরকার একটি দলের প্রতি বায়াসড, আপনি প্রধান উপদেষ্টা কার্যালয়ে বসে এই মন্তব্যকে কিভাবে, যেহেতু প্রত্যেকটি দল বলে যে আমরা অন্য দিকের প্রতি বায়াসড, তার মানে আমরা কারো প্রতি বায়াস না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। মানে এইটা তার মানে উই আর ডুইং আওয়ার জব এক্স্যাক্টলি রাইট, কারণ তাহলে কোনো জায়গায় বায়াস, কারণ এটা কেউ এস্টাবলিশ করে বলতে পারবে, কারণ কেউ জায়গায় এখানে একমত নাই কোনো যে ওর প্রতি বায়াস না ওর প্রতি বায়াস। আমার কথা হচ্ছে যে তার মানে উই আর ডুইং দ্য জব রাইট। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে একটি প্রসঙ্গ টেনে, বিবিসির নিশ্চয়ই খবরটি দেখেছেন, রাহুল প্রিয়াঙ্কা মডেলে আওয়ামী লীগ তার নতুন নেতৃত্ব বা জয় পুতুলের কিভাবে দেখেন আওয়ামী লীগের এই যে আবার রাজনীতিতে আসার চেষ্টা? আমি মানে আমিও খুব ছোটোভাবে বলি, আওয়ামী লীগের না খুব ভালো মতো আসলে এখন বাংলাদেশের জনগণকে বোঝা উচিত, এবং সেটা না বুঝলে মানে আপনি যে এই মডেলেই যান না কেন, এটা সম্ভব না। সেই ক্ষেত্রে মানে এই যে একটু যদি 2-3 দিন আগে যাই, যে জাপার ঘাড়ে ভর করে আপার আসার চেষ্টা, না, জাপার ঘাড়ে ভর করে আওয়ামী লীগ আসার কোনো অবস্থাই নেই, কারণ জাপার ওই অবস্থাতেই নেই যে জাপা আওয়ামী লীগকে তার ঘাড়ে তুলতে পারবে। জাপা অত্যন্ত উইক একটি দল, এবং ইজ ইররেলেভেন্ট পার্টি। কিন্তু আপনি যত কথাই বলেন না কেন, মানে এটাকে নিয়ে কথা বলারও সময় নষ্ট করার কোনো কারণ নেই। আমার কথা হচ্ছে যে এই মানে এগেন মানে আমি মনে করি যে যেই মডেলেই আওয়ামী লীগ যাক, আওয়ামী লীগ আগে বলুক যে ও জুলাইয়ের জন্য সরি কি, আপনি যেটা বলছেন যে আগে দেশের মানুষকে বোঝে, আগে দেশের মানুষের পালসটা বোঝাতে। জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিষয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা বা কোনো চাপ একদমই নাই। এই সরকার কাউকে কোনো পার্টিকে নিষিদ্ধ করবে না, আওয়ামী লীগকেও তো নিষিদ্ধ করেনি, কার্যক্রম নিষিদ্ধ করেছে। জাতীয় পার্টি যদি ওরকম কোনো কার্যক্রম করে, কার্যক্রম নিষিদ্ধ হবে, কিন্তু কোনো পার্টি তো নিষিদ্ধ হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু জাতীয় পার্টি কার্যক্রমকে কেন্দ্র করে শেষ এক সপ্তাহে আমরা যে রাজনীতিতে উত্তাপ দেখছি, এই ক্ষেত্রে সরকার কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়ার এরকম কোনো ডিসিশনে আসে না। এগেন মানে সরকার কোনোভাবেই কোনো রাজনৈতিক দলকে নিষেধ করবে না, এটা অন্তর্বর্তীকালীন সরকার, সো এটা কোনোভাবে কারণ নেই। ওই জাতীয় পার্টি ওই তার কার্যক্রম যদি ওরকম নৃশংস জায়গায় নিয়ে যায়, তাহলে তো আমাদের কিছু মানে তাহলে তার সামনেই বলবে যে কি অবস্থা। অপূর্ব জাহাঙ্গীর আমাদেরকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।